নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন ধরনের নিউজ আজকে সকাল থেকেই উঠে আসছে এবং সেই যে নিউজগুলো উঠে আসছে তার মধ্যেই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা খবর আপনাদের সকালেই দিয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঠিক করা হয়েছে 10 জন এমন নেতাকে যাদের কিন্তু একটা টিম দিয়ে দেওয়া হয়েছে এবং সেই টিমের মধ্যে তারা তাদের বাড়িতে নিয়ে আসবেন, সমস্ত সাংসদদের এনে জড়ো করবেন এবং সেখানে সকালে ব্রেকফাস্ট করাবেন। তার পরবর্তীতে তাদেরকে নিয়ে আসবেন সংসদের অভ্যন্তরে। সমস্ত সাংসদরা যারা ভোট দেবেন তারা সংসদ সবাই চেনেন, কিন্তু তাদেরকে যে এইভাবে নিয়ে আসা, একদম হাইজ্যাক করা, এটা কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির একটা রণকৌশল এবং রীতিমতন তাদের একদম এই বিষয়টার মধ্যেও একটা কনফিডেন্সের অভাব ছিল যে কারা তাদের পক্ষে কারা তাদের পক্ষে নয়। এই যে শরিক দল এতগুলো রয়েছে তাদের সঙ্গে, তাদের মধ্যে থেকে কারা ভোট দেবেন তাদেরকে কারা ভোট দেবেন না, সেই বিষয়গুলো কিন্তু একটা পরখ করার মতন বিষয় এবং তাই জন্যই 10 জন নেতা একদম নরেন্দ্র মোদী তাদের নাম রীতিমতন ঘোষণা করেছিলেন এবং তার মধ্যে থেকেই একদম রবিশঙ্কর প্রসাদ আজকে সকালবেলা, বিজেপির অত্যন্ত পুরনো একজন নেতা এবং তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, সেই রবিশঙ্কর প্রসাদ যে ছবিগুলো একদম শেয়ার করেছেন সেখানেই আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ রায় তার বাড়িতে রীতিমতন একদম প্যান্ডেল করা হয়েছে তার বাড়ির সামনে। সেই প্যান্ডেলের মধ্যে বিভিন্ন যে এমপিরা তারা এসেছেন, একটা উৎসবের চেহারা নিয়েছে রীতিমতন তারা এসেছেন এবং তারা সকালে ব্রেকফাস্ট খাচ্ছেন এবং রবিশঙ্কর প্রসাদ সেই নিত্যানন্দ রায়ের আওতায় ছিলেন এবং তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিত্যানন্দ রায়ের ছিল এবং সেখানে দেখা গেছে একদম সরাসরি জিতেন রাম মাঝি, বিহারের সাংসদ, তাকে দেখা গেছে হরিবংশ, যিনি এই মুহূর্তে একদম রাজ্যসভার দায়িত্বটা সামলাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সরে যাওয়ার পর থেকে। হরিবংশ ছিলেন, তার সঙ্গে নিশিকান্ত দুবে ছিলেন, সবাই এক টেবিলে বসে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খাওয়া দাওয়া করছেন, গল্প করছেন। তার পরবর্তীতে তারা সংসদের অভ্যন্তরে যান, ভোট দান করেন এবং অন্যদিকে যে ছবিটা একদম উঠে আসছে যে কিরেন রিজিজু তিনিও তার বাড়িতে একদম একটা এরকমই একটা আয়োজন করেছিলেন। সকালবেলা বিভিন্ন সাংসদরা তার বাড়িতে আসবে এবং তার পরবর্তীতে তিনি সেখানে আপ্যায়ন করে তাদেরকে নিয়ে যাবেন হচ্ছে ভোটদান কর্মসূচিতে। এবং এই যে উপরাষ্ট্রপতি নির্বাচনটা, সেটা হার জিতের লড়াইয়ের থেকেও কিন্তু বড় যে বিষয়টা সেটা কিন্তু যে কতটা ব্যবধান থাকবে এবং ভারতীয় জনতা পার্টি তাদের বিরুদ্ধে এই মুহূর্তে অবিশ্বাস প্রস্তাব পর্যন্ত আসতে পারে সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেখানে এই উপরাষ্ট্রপতি নির্বাচনের রেজাল্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার করবে। তার কারণ একজন 427 জন যে সাংসদ রয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে, তার মধ্যেও কিন্তু তাদের কনফিডেন্স নেই এবং কনফিডেন্স নিয়ে আমরা কেন বলছি এই কথাটা, তার কারণ আমরা বিভিন্ন ভাবে দেখতে পেয়েছি কিন্তু গত কয়েকদিন ধরে অমিত শাহ ফোন করছেন সমাজবাদী দলের রাজীব রায় তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। একদম নবীন পট্টনায়ক ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার কাছে 7 জন রাজ্যসভার সাংসদ ছিল, তাকে ফোন করছেন তার শারীরিক খবর নেওয়ার জন্য। দেশের প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন উপরাষ্ট্রপতি নির্বাচনে একদম সাপোর্ট করার জন্য রাজনাথ সিং। অন্যদিকে বিভিন্ন এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু এতটা কেন ভয় পেয়ে আছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? তার কারণ কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে যে ব্যবধানটা রয়েছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে, সেটা কিন্তু খুব বেশি ব্যবধান নয়, 100টার থেকে বেশ কিছু বেশি ব্যবধানের মধ্যে এটা কিন্তু ঘোরাফেরা করছে। 353 জন সাংসদ রয়েছে ইন্ডিয়া জোটের পক্ষে এবং 427 জন সাংসদ রয়েছে এনডিএ জোটের পক্ষে। এবার এই তাদের মাঝখান থেকে অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিজেডি অর্থাৎ নবীন পট্টনায়ক তারা সরে গিয়েছেন এবং বিআরএস তেলেঙ্গানা থেকে চন্দ্রশেখর রাওয়ের পার্টি তারাও সরে গিয়েছেন। সুতরাং এই যে 11 জন সাংসদ এবং আজকে সকালবেলায় খবর এসেছিল যে আকালি দল তারাও কিন্তু পাঞ্জাবের যে বন্যা সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে না সেটা দেখিয়ে সরে গিয়েছেন, যারা কিন্তু এনডিএ এর পক্ষে ভোট দেওয়ার কথা ছিল। এই যে বিষয়গুলো ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা প্রেক্ষাপট এরকম তৈরি হয়েছিল যে তাহলে এনডিএ এর তরফ থেকে তো বেশ কিছু ভোট কমে যাচ্ছে, তাহলে সেই ভোটটা জোগাড় হবে কি করে, জোগাড় হলো কিভাবে? আমরা যদি হিসেবটা আপনাদের সামনে রাখি, জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা, তাকে গিয়ে সরাসরি তার বাড়িতে গিয়ে দেখা করলেন পীযূষ গোয়েল এবং যেটা সূত্রের খবর কোনোভাবে কিন্তু জগনমোহন রেড্ডিকে ভয় দেখানো হয়েছে, যার মাধ্যমে কিন্তু জগনমোহন রেড্ডি একদম সরাসরি এই মুহূর্তে এনডিএ জোটকে উপরাষ্ট্রপতি নির্বাচনে সাপোর্ট করছেন তার 11 জন সাংসদ দিয়ে। এইটা কিন্তু একটা খবর উঠে এসেছে অলরেডি, কিন্তু আমরা আপনাদের সেই খবর জানিয়েছি, যেটা কিন্তু মানিক্কাম টেগার, তিনি কংগ্রেসের চিফ হুইপ, তিনি কিন্তু জগনমোহন রেড্ডির বিরুদ্ধে বিস্তারিত আজকে সকালবেলা লিখেছেন এবং সেখান থেকে জগনমোহন রেড্ডির এই যে একদম অন্ধ্রপ্রদেশের বিরোধী হিসেবে থেকেও তিনি এনডিএ কে সাপোর্ট করলেন, সেটা কিন্তু ভয় দেখানোর মাধ্যমে, কারণ সিবিআই দিয়ে ভয় দেখিয়েছে
পীযূষ গোয়েল, এরকম একটা খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে একটা ছবি খুব ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, প্রিয়াঙ্কা গান্ধী তার পেছনেই একদম দাঁড়িয়ে আছেন মনোহরলাল খট্টর এবং প্রিয়াঙ্কা গান্ধী একই লাইনে কেন দাঁড়িয়ে আছেন সেটা নিয়ে একটা অনেকের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। আসলে বিষয়টা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনের যখন এবারের যে ভোটিংটা হচ্ছে সেটার নিয়মটা খুব সিম্পলিফাই করে দেওয়া হয়েছে। আগে থেকেই প্রত্যেককে একটা করে একদম ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফর্মের মধ্যে নাম লেখা আছে যে দুজন ক্যান্ডিডেট রয়েছে এবং তাদের টোকেন নাম্বার দেওয়া আছে। আপনি আপনার সময় এসে আপনাকে যখন ডাকা হবে যে 50 নম্বর, 57 নম্বর, 52 নম্বর কে আছেন, তারা তাদের নিয়ম অনুযায়ী একদম ফর্ম নিয়ে এসে ফর্মটা দেখাবেন এবং তাদের ভোটদানটা করবেন। তারা একদম গুপ্ত একটা ঘরের মধ্যে গিয়ে সেখানে টিকটা দেবেন এবং সেই ফর্মটা তার পরবর্তীতে সিক্রেট ব্যালট যে বাক্সটা সেখানে ফেলে দেবেন। এই সম্পূর্ণ বিষয়টা ঘটছে। সুতরাং সেই অনুযায়ী একটা সিরিয়াল নাম্বার, হয়তো 40 থেকে 60 পর্যন্ত যাদের সিরিয়াল নাম্বার, তারা এক লাইনে এসে অপেক্ষা করুন, সেরকম বিষয়টা হয়েছিল বলে প্রিয়াঙ্কা গান্ধীর পিছনে আমরা দেখতে পেয়েছি মনোহরলাল খট্টর তিনি দাঁড়িয়ে আছেন। এখানে কিন্তু কোনো ধরনের কোনো খেলা, মনোহরলাল খট্টর কংগ্রেসের পক্ষে চলে যাবেন বা প্রিয়াঙ্কা গান্ধী এনডিএর পক্ষে চলে যাবেন, এরকম ভাবার কোনো বিষয় নেই। বিষয়টা একদম ক্রমিক সংখ্যা অনুযায়ী যেভাবে লাইনে দাঁড়াতে হয় সেখান থেকে আজকে তারা পাশাপাশি এক লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু যে যাকে ইচ্ছা ভোট দেবেন এবং সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শাসক পক্ষের সাংসদ বিরোধী পক্ষের সাংসদদের সঙ্গে দেখা করছেন, তারা মজা করছেন এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি গিরিরাজ সিং সমাজবাদী পার্টির একজন সাংসদের সঙ্গে দেখা করেছেন। গিরিরাজ সিং বিজেপির পক্ষে একজন সাংসদ, তিনি সমাজবাদী পার্টির একজন সাংসদের সঙ্গে একদম দেখা করেন এবং যে ছবিটা উঠে আসে, আমরা দেখাতে পারবো না কপিরাইটের কারণে, যে ছবিটা উঠে আসে গিরিরাজ সিং বলছেন যে আর অন্তরাত্মার কথা শুনবেন না, আমাদের দিকে ভোট দিন। এগুলো হতেই থাকে, যারা প্রতিদিন সংসদে যান কলিগ হিসাবে তাদের মধ্যে এই ধরনের মজাগুলো হতেই থাকে। কিন্তু এখনো পর্যন্ত ভোটিং চলছে, 5টার সময় ভোটিং শেষ হবে, তারপর থেকে কাউন্টিং শুরু হবে এবং সেই যে কাউন্টিং শুরু হবে তারপর কিন্তু সন্ধ্যেবেলা আমরা আশা করতেই পারি 7টা 7:30টার মধ্যে এই রেজাল্ট আমরা জানতে পারবো। যদিও রেজাল্ট আমরা বলেই দিতে পারি যে সিপি রাধাকৃষ্ণন জিতবেন, তিনি তার পাটিগণিতের নিয়ম অনুসারে জিতবেন। কিন্তু যদি দেখা যায়, এখন দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যদি দেখা যায় যে আইএনডিআইএ জোটের পক্ষে বেশ কিছু ভোট এমন পড়ে গিয়েছে, অর্থাৎ আইএনডিআই জোট এবং এনডিএ জোটের মধ্যে যে ব্যবধানটা, তার যে যদি দেখা যায় যে একটা দৈর্ঘ্য বেড়ে গিয়েছে, তাহলে কিন্তু একটা অবশ্যই বিষয়টা নিয়ে চিন্তার এবং অবশ্যই নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদেরকে কিন্তু ভাবতে হবে। এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চিন্তাতেই রয়েছেন, তার কারণ অবিশ্বাস প্রস্তাব সেটা কিন্তু এই মুহূর্তে আসতে পারে। এবং আপনাদের মনে রাখতে হবে যে 2008 সালে যখন সিপিআইএম পশ্চিমবঙ্গ থেকে এবং সারা দেশ থেকে তাদের যে সাপোর্টটা দিয়েছিল সংসদে ইউপিএ 2 সরকারকে, তখন কিন্তু তারা পরমাণু চুক্তির জন্য যখন একদম সাপোর্টটা তুলে নিল সিপিআইএম ইউপিএ 2 সরকারের থেকে, তখন কিন্তু সেই কোয়ালিশন গভর্নমেন্টই ছিল এবং কোয়ালিশন গভর্নমেন্টের মধ্যে কিন্তু বেকায়দায় পড়ে গিয়েছিল সরকারের উপর অনাস্থা প্রস্তাব তারা দিল এবং তারা সমর্থন তুলে নিল, তারা সমর্থন করলো না, তখন কিন্তু সরকার ভেঙে যাওয়ার মতন একটা অবস্থা হয়েছিল। কিন্তু তখন আমরা দেখতে পেয়েছিলাম যে মায়াবতী এবং মুলায়ম সিং যাদব, অর্থাৎ অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব, তৎকালীন সময় তারা কিন্তু শাসক দল এবং বিরোধী দল উত্তরপ্রদেশ থেকে একদম বাঁচিয়ে দিয়েছিল ইউপিএ 2 যে গভর্নমেন্ট সেটাকে, এবং মনমোহন সিং এর সরকার টিকে রয়েছিল 2014 সাল পর্যন্ত। এখন অবশ্যই সরকার যেহেতু ক্ষমতায় আছে, তাদের হাতে বহু ক্ষমতা আছেই, 2029 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী টিকে থাকবেন। কিন্তু তার আগে অনাস্থা প্রস্তাব যদি আসে এই মুহূর্তে, সেটা কিন্তু অবশ্যই একটা নজির হয়ে থাকবে। এই মুহূর্তে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের যে জুটিটা, সেটা সরকার চালাতে ব্যর্থ হচ্ছে, এই ছবিটা কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হবে। সুতরাং সামগ্রিকটাই আপনাদের সামনে রাখলাম আজকে উপরাষ্ট্রপতি নির্বাচন, সেই সম্বন্ধে সারাদিন ধরে সমস্তটা নিউজ আপনারা দেখুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ।